গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ভূগোলের একটি ক্লাস। ভূগোল, ভারতের ভূগোল থেকে তোমরা আজকে ক্লাস পাচ্ছ, ক্লাস নাম্বার 2। অর্থাৎ গত ক্লাস একটা হয়েছে গত সপ্তাহে, পশ্চিমবঙ্গ পরিচিতি থেকে আমরা একটা ক্লাস নিয়েছি। তো সেখানে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে আলোচনা করেছি এবং আজকে ওভারঅল ভূগোল থেকে পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষার কিছু প্রশ্ন আমরা কিন্তু এখানে দেখব আজকের ক্লাস জুড়ে। ওকে, তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ মার্চ মাসের সকাল 7:30 থেকে আমরা ক্লাস হয় মিক্সড জিকে ক্লাস। তো এখানে মিক্সড জিকে ক্লাস নামটা আছে, কিন্তু আমরা কোনোদিন ইতিহাস, ভূগোল, কোনোদিন সায়েন্স, কোনোদিন মিক্সড জিকে এই প্যাটার্নে কিন্তু ক্লাস করাচ্ছি। তো ওভারঅল যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ, ফ্রি ক্লাস রুটিন এটা রয়েছে, ফ্রি ক্লাস রুটিন এটা আছে, প্রত্যেকে দেখে নাও। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে। TWS একাডেমি অ্যাপ রয়েছে আমাদের, এই অ্যাপে আমরা পেড কোর্স করাই বিভিন্ন চাকরি পরীক্ষার, বিভিন্ন পরীক্ষা ভিত্তিক, রেল পরীক্ষার জন্য আলাদা ব্যাচ, SSC জিডির জন্য আলাদা ব্যাচ। ঠিক আছে, তো এই ব্যাচগুলো পাচ্ছ। নিউ ব্যাচের মধ্যে আমাদের এই ব্যাচগুলো আছে, জয়েন করতে পারো। 1 মাস ক্লাস হয়ে গেছে যদিও, টোটাল 5 মাসের আমাদের ব্যাচ কোর্স আছে। 5 মাসের ব্যাচ, 1 বছর ভ্যালিডিটি। 1 বছর ধরে এই ক্লাসগুলো তোমার দেখতে পাবে এবং 5 মাসের টোটাল সিলেবাস আমরা কভার করছি। ANM GNM ব্যাচ, কম্বাইন্ড ফাউন্ডেশন, তো বহু ব্যাচ আছে আমাদের অ্যাপে, তোমরা একটু ভিজিট করে দেখে নিতে পারো। চলো আমরা আজকে MCQ প্র্যাকটিস করব ভারতের ভূগোল থেকে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন জেলাটি, পশ্চিমবঙ্গের কোন জেলাটি অত্যাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্গত? জলপাইগুড়ি, পুরুলিয়া, উত্তর দিনাজপুর নাকি মালদা? পশ্চিমবঙ্গের কোন জেলাটি অত্যাধিক ভূমিকম্প প্রবণ জেলার মধ্যে অন্তর্গত? প্রথম প্রশ্ন, সঠিক উত্তর আমরা বলবো জলপাইগুড়ি। অপশন এ জলপাইগুড়ি সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ইসরো, এটা সম্প্রতি নয়, প্রশ্ন কোথাকার? WBCS প্রিলিম 2020 সালে, সম্প্রতি কিন্তু নয় এটা, যদিও সেই সালের কোশ্চেন আমি এখানে রেখেছি বলে সম্প্রতি কথাটা আছে। 20 সাল মানে আজকে থেকে 5 বছর আগের কথা। আচ্ছা, সম্প্রতি কার্টোস্যাট 3 উৎক্ষেপণ করেছে, এটা কোথা থেকে করেছিল? তারপর চন্দ্রযান 3 তোমার উৎক্ষেপণ করা হয়েছিল কোথা থেকে? সেটাও শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত হয়েছিল। তাহলে চন্দ্রযান 3 সেটাও কিন্তু শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়। ওটাও কিন্তু এই জায়গা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উত্তর আমেরিকা নাকি এশিয়া? পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর এখানে কি হবে? উত্তর হবে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকা। প্রেইরি তৃণভূমি আছে উত্তর আমেরিকা, সাভানা তৃণভূমি আফ্রিকাতে রয়েছে। তাহলে এইগুলো একই সঙ্গে খেয়াল রাখতে পারো। নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? বামন গ্রহ নয় কোনটি? প্লুটো, নেপচুন, ইরিস নাকি সিরেস? বামন গ্রহ নয় কোনটি? তো 2006 সালে আমরা জানি প্লুটো এটা গ্রহ থেকে বাদ গেছে এবং বামন গ্রহ অন্তর্ভুক্ত হয়েছে। তো বর্তমান গ্রহ সংখ্যা আমরা বলবই, আমরা কত বলি? গ্রহ সংখ্যা আছে 8টি। কটা? 8টি গ্রহ আছে। তো এই 8টি গ্রহ, তার মধ্যে প্লুটো নেই, এটা বামন গ্রহ। তাহলে বামন গ্রহ নয় কোনটি? নেপচুন, এটা গ্রহের মধ্যে আছে, তাহলে এটা বামন গ্রহ নয়। নেপচুন, ইরিস, সিরিয়াস, প্লুটো এগুলো বামন গ্রহ। অপশন বি সঠিক উত্তর এখানে হয়ে যাবে। যারা অপশন বি করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। আচ্ছা, নিম্নোক্তের মধ্যে কোনটি পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর? ক্যানবেরা, আক্রা, অসলো, দামাস্কাস। প্রাচীনতম রাজধানী শহর কোনটি? প্রাচীনতম রাজধানী শহর, WBPSI প্রিলিমস এর কোশ্চেন। ক্যানবেরা যেটা
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। অসলো নরওয়ে রাজধানী। দামাস্কাস সিরিয়া দামাস্কাস। এই দামাস্কাস হচ্ছে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে এখানে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্টিগ্রেটেড আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগ নেওয়া হয়েছিল? আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট। চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ। পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে আমরা দুটি ক্লাস নিয়েছি, তোমরা দেখে থাকবে। এখানে মনে রাখবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 78 এই সময় আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া হয়। আরবান শহরে ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে এখানে। কোশ্চেন নাম্বার 7, জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? এটা সায়েন্সের কোশ্চেনের মধ্যেও আমরা অনেক সময় করিয়ে থাকি, ভূগোলের প্রশ্নের মধ্যেও জীবাশ্ম পড়ে। ঠিক আছে, জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? এটা WBCS ফিলিমসের 2020 সালে আসা প্রশ্ন। কার্বন ডাইঅক্সাইড, ওজোন গ্যাস, নাইট্রাস অক্সাইড, মিথেন গ্যাস। এটা কিন্তু অনেকের কনফিউশন হয়ে যায়, অনেকে মিথেন করে, বাট মিথেন কিন্তু নয়। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। মিথেন কিন্তু এখানে হবে না। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8, সৌরজগৎকে আবিষ্কার করেন? সৌরজগৎকে আবিষ্কার করেন, উত্তর কি হবে এখানে? সৌরজগৎ, সোলার সিস্টেম, এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কোপারনিকাস। বিজ্ঞানী কোপারনিকাস সৌরজগৎ সম্পর্কে ধারণা দিয়েছিলেন, সৌরজগৎ আবিষ্কার তিনি করেছিলেন, সোলার সিস্টেম। আচ্ছা, আর্যভট্ট, গ্যালিলিও, কেপলার। বিখ্যাত ব্যক্তিত্ব আছে কেপলার গ্রহ নক্ষত্রের গতি আবিষ্কার করেন। আর্যভট্ট ভারতীয় গণিতজ্ঞ। ঠিক আছে। গ্যালিলিওর বেশ কিছু আবিষ্কার রয়েছে, থার্মোমিটার আবিষ্কার রয়েছে, আরো অনেক কিছু আছে। আচ্ছা, 4 ঘটিকার বৃষ্টি বা 4 o'clock রেন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? WBPSI প্রিলিম 2020-তে এসেছিল এই প্রশ্নটি। 4 o'clock রেন এটি বলতে হবে কোন স্থানে দেখা যায়? হোয়াংহো অববাহিকা, নাকি ইয়াংসে অববাহিকা, অ্যামাজন কঙ্গো অববাহিকা, নীল নদের অববাহিকায়। 4 o'clock রেন অর্থাৎ প্রত্যেক দিন বিকাল 4টায় কিন্তু বৃষ্টিপাত হয়। অর্থাৎ সকাল থেকে সূর্যরশ্মি পড়ছে, জলীয় বাষ্প উপরে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, একটা সিস্টেম চলছে। 4 o'clock বৃষ্টি, যেটা বাংলায় 4 ঘটিকার বৃষ্টি, অ্যামাজন এবং কঙ্গো নদী অববাহিকায়, যেটা মূলত আফ্রিকা মহাদেশের মধ্যেই পড়ছে অনেকটা, কঙ্গো নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চলে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? সব থেকে উচ্চতম আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি ভারতে রয়েছে, যেটা জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের, কি বলতো, ব্যারেন দ্বীপপুঞ্জ। অগ্নুৎপাত হয়, আগ্নেয়গিরি মানে অগ্নুৎপাত হবে। ঠিক আছে, অর্থাৎ সে পাহাড়ের উপর থেকে আগুন বার হচ্ছে, এরকম ছবিটা। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হচ্ছে কি বলতো এখানে? মাউন্ট মোনালোয়া হাওয়াই দ্বীপপুঞ্জ, মাউন্ট ফুজিয়ামা জাপান, নুভার্স ওজোস ডেল সালাডো আর্জেন্টিনা, এটা হচ্ছে সব থেকে সর্বোচ্চ। ভিসুভিয়াস ইটালি, এগুলো অন্যান্য উল্লেখযোগ্য আগ্নেয়গিরির মধ্যে আছে সবগুলোই, কিন্তু সব থেকে উচ্চতম সর্বোচ্চ উঁচুতে আছে যেটা, সেটা হচ্ছে নোভার্স ওজোস ডেল সালাডো আর্জেন্টিনা, এই আগ্নেয়গিরিটি অবস্থিত। কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা আসে? জোয়ার ভাটা এটা কত সময় অন্তর অন্তর আসে? এই কোশ্চেনটা এসছে ওয়ার্ল্ড সাপারেটার 2021 সালে।
24 ঘন্টা, 12 ঘন্টা, 6 ঘন্টা, 18 ঘন্টা। তো আমরা 24 ঘন্টায় যদি দেখি দুবার জোয়ার দুবার ভাটা হয়, টোটাল 2 বার জোয়ার হবে, 2 বার ভাটা হবে। তো এই জোয়ার ভাটা টোটাল তাহলে 2 2 4 বার হয়। 4 বার যদি হয় 24 দিয়ে ভাগ করলে 4 6 24, ম্যাথামেটিক্যালি তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ যে 6 ঘন্টা অন্তর অন্তর জোয়ার ভাটা হয়। কতক্ষণ? 6 ঘন্টা ওভারঅল। এখানে জোয়ার ভাটা কত সময়? 12 ঘন্টা 12 ঘন্টা বললে হবে না, দুটো জোয়ারের মধ্যে ডিফারেন্স 12 ঘন্টা, দুটো ভাটার মধ্যে ডিফারেন্স 12 ঘন্টা। কিন্তু একবার জোয়ার হবে, একবার ভাটা হবে, একবার জোয়ার একবার ভাটা, তাই তো? তাহলে সারাদিনে অর্থাৎ 24 ঘন্টায় টোটাল 2 বার জোয়ার 2 বার ভাটা, ওভারঅল জোয়ার ভাটা টোটাল 4 বার, 4 6 24, 6 ঘন্টা অন্তর অন্তর এই জোয়ার ভাটাগুলো আমরা দেখতে পাবো। পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল যদি না থাকতো তবে পৃথিবী কেমন হতো? ডাব্লিউবি কনস্টেবল 2021 সালে এসছে কোশ্চেন। অত্যাধিক উষ্ণ নাকি সামান্য উষ্ণ, সামান্য শীতল, অত্যাধিক শীতল? পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকলে কি ঘটতো? বায়ুমণ্ডল কি করে বলতো? বায়ুমণ্ডল সূর্য থেকে যে তাপ আলোটা আসছে, তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপটা ধরে রাখে। বায়ুটার কাজ হচ্ছে তাপ ধরে রাখা। বায়ুমণ্ডল না থাকলে আবার সেই তাপটা কিন্তু প্রতিফলিত আবার ফিরে যেত, যার ফলে পৃথিবী হয়ে উঠতো অত্যাধিক শীতল। এখানে আমরা অ্যান্সার করব অপশন ডি, রাইট অ্যান্সার। যারা অপশন ডি করেছো তাদের অপশন ডি রাইট অ্যান্সার, অত্যাধিক শীতল হতো। ক্লিয়ার? বাস্তুতন্ত্রের দুটি উপাদান কি? দেখো সহজ প্রশ্ন, ডব্লিউবিসিএস মেনে এসছে 2015 সালে। বাস্তুতন্ত্রের দুটি উপাদান হলো কোনটি? উদ্ভিদ প্রাণী, আগাছা প্রাণী, সজীব এবং জড় উপাদান, ব্যাঙ নাকি মানুষ? কোশ্চেনটা সহজ আছে, বাট অপশনগুলো তুমি যদি একটু ভালো করে খেয়াল করো খুব কাছাকাছি। তো বাস্তুতন্ত্র মানে কিন্তু শুধু উদ্ভিদ আর প্রাণী কি? উদ্ভিদ আর প্রাণী নয়। বাস্তুতন্ত্র মানে সজীব এবং জড় উপাদান। এই সজীবের মধ্যে সব জিনিস পড়ছে। উদ্ভিদ প্রাণী এগুলো তো শুধু, এগুলো কি? এগুলো হচ্ছে সজীব উপাদান। এই দুটোই কি? সজীব উপাদান। এই যে ঘর বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো বাস্তুতন্ত্রের মধ্যে আছে। এগুলো জড় উপাদান, এগুলো শুধু সজীব উপাদান। ক্লিয়ার? তাহলে এখানে আমরা অপশন সি করব, সজীব এবং জড় উপাদান। কোশ্চেন নাম্বার 14, ভারতের স্যাটেলাইট ট্র্যাকিং এবং রেঞ্জিং স্টেশন এটি কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ, কাভালুর, তামিলনাড়ু, থুম্বা, ত্রিবান্দ্রম, আহমেদাবাদ, গুজরাট। স্যাটেলাইট ট্র্যাকিং এবং রেঞ্জিং স্টেশন এটা কোথায় অবস্থিত? কোশ্চেনটা দেখে তোমরা অ্যান্সার করতে পারবে আশা করি। এটাও কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন, সাল মেনশন না থাকলেও ইম্পর্টেন্ট কোশ্চেন। কাভালুর, তামিলনাড়ু, এটা থেকে কিন্তু এই যে স্যাটেলাইট ট্র্যাকিং এবং রেঞ্জিং করা হয়। শ্রীহরিকোটা থেকে বিভিন্ন চন্দ্রযান হোক বা বিভিন্ন উৎক্ষেপণ করা হয়, ঠিক আছে, বাট যেটা রেঞ্জিং বা ট্র্যাকিং করা হয় সেটা তামিলনাড়ুর কাভালুর থেকে। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা নোট করবে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, অবশ্যই নোট করবে। যে প্রশ্নগুলো তুমি পারছো না অবশ্যই নোট করতে হবে। প্লেট টেকটনিক্স বা পাত সঞ্চালন যে তত্ত্ব, এটা কিসের ব্যাখ্যা করে? ভূমিকম্পের সৃষ্টি নাকি সমুদ্রতলের ব্যাপ্তি, পর্বতমালার সৃষ্টি নাকি উপরের সবকটি? প্লেট টেকটনিক্স এই যে থিওরি, এটা কিসের ব্যাখ্যা করে? আমরা ভারতে আছি একটা স্থলভাগের উপরে, ঠিক আছে, তো এই যে জল আছে সমুদ্র, তারও নিচে রয়েছে প্লেট, বিভিন্ন প্লেট। এই পাতের সঞ্চালন যখন মাঝে মধ্যে হয়ে যায়, একটার উপর আর একটা উঠে যায়, তখন কি হয়? ভূমিকম্প হয়। ঠিক আছে, ভূমিকম্প হয়, তার ফলে সুনামি হতে পারে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এবং এটা এই যে প্লেট টেকটনিক তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় উপরোক্ত সব কটি। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পৃথিবীর উচ্চতম স্থলভিত্তিক টেলিস্কোপিক অবজারভেটরি অবস্থিত কোথায়? স্থলভিত্তিক অর্থাৎ গ্রাউন্ড বেসড টেলিস্কোপিক অবজারভেটরি অবস্থিত কোথায়? নেপালে, মার্কিন যুক্তরাষ্ট্রে, কলম্বিয়াতে নাকি ভারতে?
প্রশ্নটা কি তাহলে ভালো করে আরেকবার দেখে নাও, যে পৃথিবীর উচ্চতম স্থলভিত্তিক টেলিস্কোপিক অবজারভেটরি অবস্থিত কোথায়? এটা আছে আমাদের ভারতে, অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি এটা কোন নদীর তীরে অবস্থিত? সরজু, গোমতী, চম্বল নাকি তাপ্তি? অযোধ্যা এটা বর্তমান যদি আমরা দেখি কোন রাজ্যে, এটা কিন্তু উত্তরপ্রদেশে। অযোধ্যা শহর এটা আছে সরজু নদীর তীরে। গোমতী নদীর তীরে রয়েছে লখনৌ। আমরা একটা ক্লাস নিয়েছিলাম যেখানে বিভিন্ন নদ নদী তীরবর্তী শহর সম্পর্কে আমরা আলোচনা করেছি। চম্বল নদীর তীরে রাজস্থানের কোটা শহর রয়েছে, সুরাট রয়েছে তাপ্তি নদীর তীরে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, পরবর্তী আমাদের এখানে দেখে নাও, প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের TWS একাডেমি অ্যাপের যে সমস্ত ব্যাচগুলো চলছে বর্তমান, SSC ফাউন্ডেশন, রেল, জিডি, MTS এই সমস্ত পরীক্ষার্থীর জন্য এই ফাউন্ডেশন নেবে, জিডি, MTS, NTPC গ্রুপটির জন্য রেলের এই ব্যাচ তোমাকে নিতে হবে। তো প্রচুর ব্যাচ রয়েছে, আমাদের অ্যাপ ভিজিট করলে তোমরা দেখতে পাবে। বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে। এগুলো তো পাচ্ছ ফ্রি ক্লাস এবং পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস কিন্তু পেড কোর্স হিসেবে করানো হয় TWS একাডেমি অ্যাপে। যারা জানো না অবশ্যই জেনে রাখো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন হচ্ছে, উৎপাদন ক্ষমতার নিরিখে আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ব্যান্ডেল, ফারাক্কা, মেজিয়া, কোলাঘাট? উৎপাদন ক্ষমতার নিরিখে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ, দেখো বিদ্যুৎ তো বিভিন্নভাবে উৎপাদিত হয়, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, অনেক পদ্ধতিতে এখন বিদ্যুৎ তৈরি করা হয়। এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে আমরা যদি দেখি বাঁকুড়ার মেজিয়া, এখানে উৎপাদন ক্ষমতা সব থেকে বেশি। মেজিয়া কোথায়? এটা বাঁকুড়ার মধ্যে পড়ছে, বাঁকুড়া জেলায় পড়ছে। উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র ব্যান্ডেল, ফারাক্কা, কোলাঘাট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের। হোসেন সাগর যেটা হায়দ্রাবাদের ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, দার্জিলিং এর সিদ্রাপং যেটা ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, মনে রাখবে। আচ্ছা, কোথা থেকে পূর্বঘাট পর্বতমালা দেখতে পাওয়া যায়? বিশাখাপত্তনম, উত্তর আর্কট, গঞ্জাম, কার্নুল? পূর্বঘাট পর্বতমালা আমরা কোথা থেকে দেখতে পাবো? পশ্চিম ভারতের পূর্ব দিকে অবস্থিত, মূলত দক্ষিণ পূর্ব ভারতে এটা পড়ছে। পূর্বঘাট পর্বতমালা, ইস্টার্ন ঘাট যেটাকে আমরা বলে থাকি, যার সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা, যেটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। পূর্বঘাট এবং পশ্চিম ঘাট পর্বতমালা দুটো মিলিত হচ্ছে নীলগিরি পর্বতের ওখানে। ঠিক আছে, নীলগিরি পর্বতের ওখানে পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়। কোশ্চেন নাম্বার 20, ভারতের কত শতাংশ জমি সমতল? WBCS মেন্স কোশ্চেন, বহু আগের কোশ্চেন। সমতল জমি সারা ভারতে কোথাও আছে সমভূমি, কোথাও আছে মালভূমি, কোথাও পর্বত পাহাড়। ঠিক আছে, তাহলে বিভিন্ন রকম ভৌগোলিক আমরা ভূপ্রকৃতি দেখতে পাই সারা ভারত জুড়ে। তো সমতল কতটুকু জায়গা বলো? তো এখানে একটা পার্সেন্টেজ রয়েছে 43.3 জায়গা বলা হচ্ছে সমতল, বাদ বাকি জায়গা কোথাও জলাশয়, কোথাও পাহাড় পর্বত, এইগুলো আছে। 43.3%। কোশ্চেন নাম্বার 21, ভারতের দক্ষিণে কি অবস্থিত?
কোশ্চেনটা দেখো, ভালো করে দেখলে একটু তোমার কনফিউজ হয়ে যাবে। দক্ষিণতম বিন্দু কোথায় আছে সেটা খুঁজে বার করো। ভারতের একদম দক্ষিণে আছে দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। আবার ভারতের মূল ভূখণ্ডে কন্যাকুমারী। তাহলে তুমি কোন দিকে যাবে? আমাদের সব থেকে দক্ষিণে নিতে হবে। একদম দক্ষিণে যদি যাও, ভারতের ধরো এই আমরা গুজরাট থেকে যদি শুরু করি, এরকম যে আছে, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, বিভিন্ন দ্বীপ এখানে আছে, তাই তো? তাহলে একদম দক্ষিণে মানে এখানে নিতে হবে আমার। তাহলে এখানে যদি নাও, তাহলে এটা হবে নিকোবর দ্বীপপুঞ্জ হবে। নিকোবর দ্বীপপুঞ্জ করতে হবে, কারণ নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট কোথায় আছে? নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। ইন্দিরা পয়েন্ট আছে নিকোবর দ্বীপপুঞ্জ, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। তাহলে দক্ষিণে আমরা এখানে বলবো নিকোবর দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? আচ্ছা বলো, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ এখানে কোনটি? শিলং, মিরিক, নকরেক কোনটি নয়। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং পাহাড়। শিলং পাহাড়। অপশন বি, অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অপশন এ শিলং পাহাড়, এটা মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। মেঘালয়ের রাজধানী শিলং, তাই তো? সেটা আছে, এটা শিলং পাহাড়। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? দীর্ঘতম উপকূল রেখা বলতে কি? উপকূল রেখা মানে সমুদ্র উপকূলবর্তী। ভারতের এই যে ছবিটা একটু আগে আমরা এঁকেছিলাম, ধরো গুজরাট থেকে শুরু করে এই যে তোমার পশ্চিমবঙ্গ পর্যন্ত 9টি রাজ্যে উপকূল রেখা রয়েছে। 9টি রাজ্য, 9টি রাজ্য উপকূল রেখা আছে, রেখা আছে। এই যে গুজরাট এরকম যে আছে না, এখানেই মানে উপকূল রেখা দীর্ঘতম হয়ে গেছে গুজরাট। গুজরাট। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। টোটাল উপকূল রেখা যেটা 9000-এরও বেশি, এখান থেকে গুজরাট, মহারাষ্ট্র, আচ্ছা গোয়া, কর্ণাটক, কেরল, ঠিক আছে, তারপর তোমার তামিলনাড়ু, আচ্ছা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। এই কটা 1 2 3 4 5 6 7 8 9টা ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে 9টি রাজ্য যেখানে উপকূল রেখা আছে, ঠিক আছে? যাই হোক, ছবিটা একটু গোলমেলে হয়ে গেল। এই হচ্ছে উপকূল রেখা এবং 9টি রাজ্যে উপকূল রেখা রয়েছে, তার মধ্যে গুজরাটে হচ্ছে উপকূল রেখা সব থেকে বড়, বেশি। পরবর্তী কোশ্চেন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত সর্বনিম্ন? সর্বনিম্ন লিঙ্গানুপাত কোন রাজ্যে? উত্তর হবে কি? পাঞ্জাব, হরিয়ানা, সিকিম, জম্মু কাশ্মীর। লিঙ্গানুপাত সর্বনিম্ন হচ্ছে হরিয়ানাতে। সব থেকে বেশি আছে কোথায়? বেশি আছে লিঙ্গানুপাত কেরল রাজ্যে। এগুলো তোমরা প্রত্যেকে পারবে আশা করি। হিমালয়ের পাদদেশের সমভূমি, গতদিন ক্লাসের আমরা ভূগোলে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হিমালয় পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? ডুয়ার্স, তরাই, রাঢ় নাকি বারিন্দ্র? উত্তর কি হবে এখানে? তিস্তা নদী মূলত তিস্তার পশ্চিম ভাগ তরাই, পূর্ব ভাগ ডুয়ার্স, পশ্চিম পূর্ব, তাই তো? পশ্চিম দিকটা দার্জিলিং পড়ছে এবং এটা হবে তরাই,
তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁচে। জলপাইগুড়ির দিকটা এই তিস্তা নদী, ঠিক আছে, এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে তিস্তা। তিস্তা নদীর পশ্চিম দিক ওয়েস্ট, এদিকটা হচ্ছে তরাই, আর ইস্ট পূর্ব দিকে হচ্ছে ডুয়ার্স। জলপাইগুড়িটা ডুয়ার্সের মধ্যে পড়ছে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা নিম্নের কোনটি? এটা আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকতে। 26 কোশ্চেন আমরা ভূগোল থেকে করিয়েছি। ওভারঅল প্রশ্ন যেগুলো ছিল বেশিরভাগটা বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন। তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা রাখতে হবে। প্রত্যেকটা বিষয় তোমাদের কাজ হবে চ্যাপ্টারগুলো লিখে ফেলা খাতায়। তুমি যে পরীক্ষায় দাও সিলেবাস দেখো, আগে সিলেবাস দেখো। সিলেবাসের মধ্যে ধরো ম্যাথমেটিক্সে ধরো 30টা চ্যাপ্টার আছে, লিখে ফেলো খাতায়। রিজনিং সেখানেও চ্যাপ্টার ভিত্তিক আছে, দেখবে, লিখে ফেলো। ইতিহাস কোন কোন চ্যাপ্টার পড়তে হবে লিখে ফেলো। সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্সে কি কি চ্যাপ্টার আছে, লাইফ সায়েন্সে কি কি চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলো লিখতে হবে একটা খাতায়। একটা খাতা আলাদা রাখতে হবে টোটাল সিলেবাসে তোমার নিজের মতো করে। এবার তুমি কোন চ্যাপ্টারটা পড়ছো একটা টিক মারলে সেখানে যে এই চ্যাপ্টারটা পড়েছে, একবার পড়লে একবার টিক, দুবার পড়লে আরেকবার টিক। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রস্তুতিটা নিতে হবে। এইভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা মিনিমাম ধারণা তোমার রাখতে হবে। দেন তুমি কিন্তু যে পরীক্ষা দেবে দেখবে সেটাই তুমি চান্স পাচ্ছ। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাস এখানে এন্ড করলাম। প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের ফ্রি ক্লাসগুলো পাচ্ছ কোথায়? দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে, এবং আমরা যে ক্লাসগুলো করাচ্ছি পেড কোর্স, সেই পেড কোর্স তোমরা পাচ্ছ আমাদের অ্যাপে, TWS একাডেমি অ্যাপ। খুবই অল্প কিছু পে করতে হয়, ওয়ান টাইম পে করতে হয়। যে পেড কোর্স মানে এমন না বিশাল দামি দামি কোর্স, আমাদের সর্বোচ্চ কোর্স হয়তো 1800 কি 2000, তার বেশি নেই। আর তো নর্মাল কোর্স 800, 900, 1000, 1200, 1500 এরকমই আছে এককালীন কোর্স। এবং তোমার একবার পে করতে হবে, তোমার ভ্যালিডিটি আগে থেকে বলে দেওয়া হবে, এবং ক্লাস রুটিন পেয়ে যাবে যে এই দিনে এই ক্লাস হবে, সোম টু শনি ক্লাস হয়, লাইভ ক্লাস হবে। যদি রেকর্ড কিছু দেওয়া হয় আগে থেকে বলে দেওয়া হয় যে এগুলো এক্সট্রা ক্লাস, রেকর্ড ক্লাসগুলো। ওকে, একদম ক্লিয়ার তোমার শিডিউল দেওয়া থাকে যে এই দিনে এই ক্লাস এই পড়ানো হবে। টোটাল একটা সিস্টেম তোমাকে বলে দেওয়া হবে যে এইভাবে তোমাকে চলতে হবে, এইভাবে গেলে তুমি কিন্তু ঠিক টাইমে সিলেবাসটা শেষ করতে পারবে, এবং তারপর তুমি রিভিশন করো, পরীক্ষা দাও, চাকরি পাও। ঠিক আছে, আজকের সেশন এখানে এন্ড হলো। সেশনটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে হবে। আজকের সেশন এখানে এন্ড করলাম। ওকে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। পড়াশোনা করতে থাকো ভালো করে। ওকে, টাটা।